দেখতে পাচ্ছি আমাদের একটা তথ্য সারি দেয়া আছে এবং তথ্য সারিতে চলকের সাথে কিসের সম্পর্ক আছে? চলকের সাথে সম্পর্ক আছে হচ্ছে সময়ের। তাই তথ্য সারিটা একটা কি কালীন তথ্য সারি। এখন আমরা কি করব, আমরা এই কালীন তথ্য সারিটা থেকে আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা বের করব। তো আমরা কি জানি আধা গড় পদ্ধতিতে কি করতে হয়? সম্পূর্ণ তথ্য সারিকে দুই ভাগে ভাগ করে ফেলতে হয় এবং তারপরে সেই দুই আলাদা আলাদা ভাগের গড়টা আগে বের করতে হয়। তো প্রথমেই আমরা এই সারিটার একটা কি করব, গড় বের করার জন্য আমরা আমাদের সারণী বা টেবিলটা বানিয়ে ফেলব। তো এখানে কি যাবে? এখানে যাবে আমাদের সাল, এখানে যাবে আমাদের উৎপাদন, আর ওখানে আমরা গড়টা বের করব। এই কয়টা আমাদের সারি কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো আমাদের প্রথম কলামটা কি হবে? প্রথম কলামটা হবে হচ্ছে আমাদের প্রথম কলামটা হবে হচ্ছে আমাদের সালের কলাম। এই গেল আমাদের সাল, তারপরে যাবে উৎপাদন, তারপরে গড়। আমাদের সালগুলো কি আছে? সালগুলো আছে হচ্ছে 1992, 1993, 1994, 1995, 1996, 1997, 1998, 1999, 2000। আর উৎপাদন হচ্ছে 60, 65, 70, 72, 73, 70, 80, 82 এবং 84। আর এইখানে আমাদের কয়টা অবজারভেশন আছে আমরা গুনে দেখি। আমাদের অবজারভেশন আছে 1 2 3 4 5 6 7 8 9টা। কারণ আমরা কি জানি, যদি বিজোড় সংখ্যক অবজারভেশন থাকে তাহলে কি করতে হয়? তাহলে ঠিক মাঝখানে যে ভ্যালুটা আছে সেটাকে বাদ দিয়ে তার উপরে যে অর্ধেক সংখ্যক ভ্যালু আছে তার গড় এবং নিচে যে অর্ধেক সংখ্যক ভ্যালু আছে তার গড় নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখি মাঝখানে কোনটা থাকবে? আমাদের 9 ভাগ 2 কত? 4.5 না? আসন্ন মানে হতে হয় 5 হয় না? তার মানে পঞ্চম ভ্যালুটা থাকবে আমাদের মাঝখানে। 1 2 3 4 5। এই যে পঞ্চম ভ্যালুটা আছে 73, এটা আমাদের একদম মাঝখানের ভ্যালু। তাই এটাকে বাদ দিয়ে আমরা উপরে যে চারটা অবজারভেশন আছে এবং নিচে যে চারটা অবজারভেশন আছে আমরা এগুলোর গড়টা বের করে ফেলবো। তাহলে উপরের চারটা অবজারভেশন গড়টা কত হবে? উপরের চারটার গড় হবে হচ্ছে আমাদের কত? 60 plus 65 plus 70 plus 72 divided by কটা? 1 2 3 4টা আছে, 4টা। তেমনি ভাবে নিচের চারটা যে অবজারভেশন আছে আমাদের, সেই নিচের চারটার গড় কত হবে? নিচের চারটার গড় হবে হচ্ছে 70 plus 80 plus 82 plus 84 divided by 4, which is আমরা এখন বের করি। তাহলে 60 plus 65 plus 70 plus 72 ভাগ 4, 66.75। প্রথম অর্ধেকের গড় হয়েছে আমাদের 66.75। আবার দ্বিতীয় অর্ধেকের গড় হবে 70 plus 80 plus 82 plus 84 divided by 4, 79। এই তো। তাহলে আমরা আমাদের আধা গড় পদ্ধতিতে বের করার একদম মাঝামাঝি চলে এসেছি, অর্থাৎ প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছি। তো আমরা কি প্রথম হাফের যে গড় সেটা কত বের করেছি? ফার্স্ট হাফের গড় আমরা বের করলাম হচ্ছে 66.75 আর সেকেন্ড হাফের গড় আমরা বের করলাম কত? 79। এখন আমরা কি করব?
আমরা জানি এখন আমাদেরকে এই যে সংখ্যাগুলো আছে এই ভ্যালুগুলোকে x অক্ষে সময় এবং y অক্ষে উৎপাদনটা বসায় একটা ছক কাগজ একটা লাইন গ্রাফ অঙ্কন করতে হবে। আমরা সেটা এখন অঙ্কন করি এবং সেই গ্রাফে মানগুলো বসানোর পর আমরা বিন্দুগুলোর সাপেক্ষে কি করব, আমরা দেখি যে আমরা যখন সাধারণ গড় নির্ণয় করছিলাম মুক্ত হাতে তখন কোনো আমাদের সরাসরি মুক্ত হাতে ট্রেন লাইনটা অঙ্কন করেছিলাম। এবার কিন্তু আমরা তা করব না। দেখা যাক এবার আমরা কিভাবে করব। x অক্ষে যা হবে হচ্ছে আমাদের বরাবরের মতো সময় এবং y অক্ষে চলক যা কিনা হচ্ছে আমাদের উৎপাদন। তাহলে কত হবে, শুরু হচ্ছে 1992 থেকে 1992 1993 94 95 96 97 1998 1999 আর 2000। আর উপরে আমরা কত দিব, 50 থেকে শুরু করি না, 50 60 50 55 60 65 70 75 80 50 55 60 65 70 75 80। হ্যাঁ, তো এখন আমরা কি করব, 1992 কত, 1992 হচ্ছে 60, তাই না? তারপরে 1993 এ কত, 1993 এ 65, আর 1994 এ কত, 1994 এ এই যে 70, আবার 1995 এ কত, 72, 1996 এ কত, 73, 1996 এ 73, 1997 এ কত, 70, কমে গেছে একটু, 70, আবার 1998 কত, একেবারে এক ধাপে 80, তাই 85 পর্যন্ত আমাদের লাগবে। 1998 এ কত, এক ধাপে 80, আবার 1999 একটু বেশি 82, আর 2084। তাহলে আমরা কি করব এবার, আমরা এবার মুক্ত হাতে আমাদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে যোগ করব। তাহলে মুক্ত হাতে যদি আমরা বিন্দুগুলোকে যোগ করি তাহলে কি হবে, এই শূন্য থেকে শুরু হইছে, এই গেছে, এই দিক দিয়ে গেছে, আবার একটু কমে গেছে, আবার বাড়ছে, এই গেল আমাদের। এটা কি হলো, এই সারিটা কি হবে, এই লাইনটা যে আমরা পেলাম এটাকে আমরা বলবো কি, কালীন সারি। এখন আমরা যে আধা গড়টা বের করেছিলাম আমাদের ফার্স্ট হাফে, সেই আধা গড়টা আমরা এখন ব্যবহার করব। কথা হচ্ছে কিভাবে ব্যবহার করব। তো সাধারণভাবে করার সময়, মুক্ত হাতে করার সময় আমরা এই রেখার সাপেক্ষেই একটা মুক্ত হাতে সরলরেখা অঙ্কন করেছিলাম। আমরা এবার একেবারে ইমাজিনেটিভ করব না, আমরা এবার একটা ফ্রেম অফ রেফারেন্স রাখবো। কিরকম, আমরা 66.75 এই ভ্যালুটা কোথাও বসাবো, ছকের বসাই দেব। এই যে ঠিক এই জায়গায় কোথাও হবে 66.75, ঠিক আছে? আধা ঘরটা যেখানে থাকে এই বরাবর আমরা বসাই দিলাম। ফার্স্ট হাফ আমাদের কি কোন পর্যন্ত ছিল, 1 2 3 4, এইটা আমাদের বাদ, এই যে এই পাশে আমাদের ফার্স্ট হাফ ছিল না, তো 66.75 এইটার কোথাও মধ্যে আমরা বসালাম। এই আবার সেকেন্ড হাফ আমাদের, সেকেন্ড হাফের মাঝে ছিল এখানে, সেকেন্ড হাফের গড় কত পাইছি আমরা, সেকেন্ড হাফের গড় পাইছি আমরা 79, তাহলে আমরা 79টাকে বসাবো এই, ঠিক আছে? এইটা গেল আমাদের ফার্স্ট হাফের আধা গড়। দিয়ে ফার্স্ট হাফের আধা গড়টা আমরা কোথায় বসাইছি, এই যে ফার্স্ট হাফের একদম যে মাঝ বরাবর আছে সেখানে কিন্তু বসাইছি, ঠিক আছে? 66.75টা ফার্স্ট হাফের যেখানে মধ্যখানে আছে সেখানে বসাইছি। আর 79 সেকেন্ড হাফের যে আধা গড়টা 79 সেটা কিন্তু আমরা সেকেন্ড হাফের মাঝ বরাবর বসাইছি। তো এখন এই দুইটা যে রেখা আছে এই দুইটা রেখাকে আমরা একটা স্কেল দিয়ে যোগ করে দেব। এই যে এই রেখাটা এবং কোন দুইটা রেখা, কোন দুইটা বিন্দুকে, আমাদের ফার্স্ট হাফের যে আধা গড় এবং সেকেন্ড হাফের যে আধা গড়টাকে আছে এইটাকে আমরা
একটা সরলরেখা দিয়ে স্কেল দিয়ে একটা সরলরেখার মাধ্যমে যোগ করে দুপাশ পর্যন্ত কি বর্ধিত করে দেব। এই যে আমরা এই যে একটা সরল রেখাটা যে পেলাম এটাই হবে হচ্ছে আমাদের দীর্ঘকালীন গতিরেখা। এই সরল রেখাটা হবে হচ্ছে আমাদের দীর্ঘকালীন গতিরেখা। এই যে দেখা যাচ্ছে আমরা এই যে এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে কি রেখাটা কি করছে, রেখাটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে গেছে না। এই যে আমাদের আধা গড়ে যে দীর্ঘকালীন গতিরেখাটা আছে এটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে গেছে। তার মানে এটা কি, এটা আপওয়ার্ড ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী বৃদ্ধি বা ঊর্ধ্বমুখী ধারা অনুসরণ করতেছে। তো এটা গেল হচ্ছে আমরা গ্রাফ পেপারের মাধ্যমে কিভাবে ধারা বের করতে পারি, সাধারণ ধারণা বের করতে পারি তার ধারণা। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আধা গড় দুটো বের করে ফেলতে হবে। তারপরে কি যে আমাদের চলকের সাপেক্ষে বিন্দুগুলো বসাই দিয়ে মুক্ত হাতে কালীন সারিটা পাইতে হবে বা কালীন রেখাটা পাইতে হবে। তারপরে আমাদের আধা গড় দুইটা, ফার্স্ট হাফের আধা গড়টা ফার্স্ট হাফের মাঝ বরাবর, সেকেন্ড হাফের আধা গড়টা সেকেন্ড হাফের মাঝ বরাবর বসিয়ে দুইটা বিন্দুকে সরলরেখার মাধ্যমে যোগ করে দিয়ে বর্ধিত করতে হবে। এই যে সরলরেখাটা আমরা পাবো ওই সরলরেখাটা হবে হচ্ছে দীর্ঘকালীন গতিরেখা। তো ওই সরলরেখাটা যদি নিচ থেকে উপরের দিকে যায় তার মানে তথ্য সারিটা ঊর্ধ্বমুখী ধারা ফলো করতেছে। আর কথা হচ্ছে আমরা কিন্তু গ্রাফে না বসেও বুঝতে পারতাম যেটা ঊর্ধ্বমুখী ধারা ফলো করতেছে। কিভাবে, এই যে যদি আমাদের এই আধা গড় ফার্স্ট হাফের ডিফারেন্স এবং সেকেন্ড হাফের ডিফারেন্স যদি ঋণাত্মক হয় তার মানে আমরা বুঝবো কি মানটা বাড়তেছে, তার মানে ঊর্ধ্বমুখী। আবার ফার্স্ট হাফের ডিফারেন্স এবং সেকেন্ড হাফের ডিফারেন্স যদি ধনাত্মক হয় তার মানে আমরা কি বুঝবো যে সময়ের সাথে সাথে মানগুলা কমতেছে অর্থাৎ নিম্নমুখী। কেন এটা হয়, কারণ আমরা দেখি আমরা সাধারণত বাম থেকে যখন ডানে যাই তখন সময় বৃদ্ধি পায়, তাই না? বাম থেকে যত আমরা ডানে যাচ্ছি সময় বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যখন গণসংখ্যা নির্ভরশীল সারণী তৈরি করব ওইটা যত উপর থেকে নিচে যাবে তত সময় বৃদ্ধি পাবে। তার মানে নিচের দিকে থাকবে হচ্ছে আমাদের নিকট অতীতের ঘটনাগুলো আর উপরের দিকে থাকবে আমাদের দূর অতীতের ঘটনাগুলো। তার মানে উপরের যে হাফের আধা ঘরটা হবে এটা হবে হচ্ছে অতীতের ঘটনাগুলো অর্থাৎ দূর অতীতের ঘটনাগুলোর আধা ঘর, আর নিচের হাফের যে আধা ঘরটা থাকবে এটা হবে হচ্ছে আমাদের নিকট অতীতের আধা ঘর। তার মানে কি, আমরা যদি আগের ঘটনাগুলোর আধা ঘর থেকে পূর্বের অতীতের ঘটনাগুলোর আধা ঘর থেকে নিকট অতীতের আধা ঘরটা বিয়োগ দেই এবং তার যদি বিয়োগফল হয় ব্যবধানটা হয় ঋণাত্মক তাহলে আমরা বুঝবো যে নিকট অতীতে বৃদ্ধি পাইছে, মানগুলো বৃদ্ধি পাইছে, এইজন্য ব্যবধানটা ঋণাত্মক হয়েছে। এবং আমরা ধরে নিব যেহেতু বৃদ্ধি পাইছে এটা কি ঊর্ধ্বমুখী ধারা বা আপওয়ার্ড ট্রেন্ড অনুসরণ করে। আর যদি ফার্স্ট হাফেরটা অর্থাৎ পূর্বের অতীতেরটা এবং নিকট অতীতেরটা যে ব্যবধান বিয়োগফল এটা যদি ধনাত্মক হয় আমরা বুঝবো নিকট অতীতে কি কম, তার গড়টা কম। কেন গড় কম হয়েছে, এটা কমে গেছে, যেহেতু কমে গেছে সময়ের সাথে সাথে তাই এটা কি নিম্নমুখী ধারা বা ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করছে।